সম্মানিত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতো অনুষ্ঠানের আজকের আয়োজনে। আমি ফেরদৌস আহমেদ থাকছি এই আয়োজনের পুরোটার সময়, এবং আজকে যে প্রসঙ্গে আমরা এই আয়োজনটা সাজিয়েছি বা আমরা আলোচনাটা করতে চাচ্ছি সেটা শুরুতেই একটু স্পষ্ট করতে চাই। রাজনীতিতে তো সংকট থাকে, আস্থার অভাব থাকে, অনাস্থা থাকে, নানান কথাই আমরা বলি, এবং সেই জায়গায় এই মুহূর্তে রাজনীতিতে যদি কোনো আস্থার সংকট হয় তাহলে সেটা কী কারণে হচ্ছে? কারণ একটি লক্ষ্যকে সামনে নিয়ে সমস্ত রাজনৈতিক দল যখন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়, তারপর তারা কি লক্ষ্য থেকে সরে গেলেই আস্থার সংকট হয় কিনা সেটাই জানবার চেষ্টা করব, এবং যাদের কাছ থেকে জানবো, যাদের মাধ্যমে আপনাদের মতের প্রতিফলন ঘটানোর চেষ্টা করব আমরা, তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, এবং রয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আমি আজকের যে আয়োজন সেটা শুরু করতে চাচ্ছি, এবং যদি বলি যে সেই লক্ষ্যের জায়গাটা জুলাই বা এই যে একদম আপনাদের বিএনপি, বিশেষ করে বিএনপি শুধুমাত্র এই জুলাই বিপ্লব বলে না, বলে যে তাদের আন্দোলনটা বা তাদের সংগ্রামটা 16 বছর ধরে চলেছে। সেখান থেকে একটা লক্ষ্য ছিল 16 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের এই পতন বা ফ্যাসিস্ট সরকারকে সরানো, তাদের এই ফ্যাসিবাদকে ধ্বংস করা, শেষ করা, এবং পরবর্তীতে এই জুলাই বিপ্লব যখন ছাত্র জনতা বা ছাত্ররা বিশেষ করে নেতৃত্ব দিয়েছে, সেখান থেকে লক্ষ্যটা তো এক ছিল। তখন তো ঐক্যের কোনো আমরা ঘাটতি দেখিনি। পরবর্তীতে এখন আবার আওয়াজ উঠছে যে না, একটা সংকট দেখা দিচ্ছে, আস্থা নাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা মিলছে না, ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও নানান ধরনের মতবিরোধ তৈরি হচ্ছে। তাহলে কি একদম সংকটময় সময়েই ঐক্যটা থাকে, আস্থাটা থাকে, পরবর্তীতে আস্থারকে অনাস্থা দেখা দেয় কি না? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক সামান্তা শারমিন এবং চ্যানেল 9-এর দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বিগত 16টি বছরে যদি আমরা ধরে আসি না, 15.5 বছর, আর কেয়ারটেকারের 2 বছর ছিল, আমরা মনে করি এটা একটা প্যাকেজ ছিল, যার মাধ্যমে শেখ হাসিনা 15টি বছর 15.5 বছর দেশটা পরিচালনা করেছে। যেখানে আমরা যেটা বলি একটা ফ্যাসিস্ট, যে এক শব্দ যদি আমরা ব্যবহার করি, যে আমাদের সকল অধিকারগুলিকে তারা চুরমার করে দিয়ে নিজেদের মতোই দেশটাকে পরিচালনা করেছে। তার বিরুদ্ধেই কিন্তু আমাদের এই সংগ্রাম। সেই আপনি যে কথাটি বলেছেন এটা সঠিক, যে দীর্ঘদিন আমরা এর বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা না, শুধু বাংলাদেশে গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলি আছে সবাই মিলে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু সর্বশেষ গত জুলাইতে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যে বৈষম্যের বিরুদ্ধে তাদের যে আন্দোলনটা ছিল, তারই চূড়ান্ত পরিণতিতে এই শেখ হাসিনার পতন ঘটেছে। এখন আপনি যদি একটা মোটা দাগে বলেন, তাহলে আমাদের লক্ষ্যটা কী ছিল? ফ্যাসিস্টকে বিদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই জায়গা থেকে কি আমরা কেউ বিচ্যুত হয়েছি? আমার তো মনে হয় না। সবার লক্ষ্য, টার্গেট কিন্তু একটা গণতান্ত্রিক পথে আমাদের উত্তরণ। হ্যাঁ, এখানে নানা মত আছে, নানা পথ আছে, নানা চিন্তা ভাবনা আছে, সেগুলিকে একটা জায়গায় নিয়ে আসা এটা কিন্তু আসলে কঠিন কাজ। আর সেইটাকে যদি আপনি আস্থার সংকট বলেন, তাহলে সেখানে, কারণ আমরা বিএনপি করি, আমরা যেমন আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেখেন, আমরা কি বিশ্বাস, আমরা যে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। অনেকে আছে আবার দেখেন আপনার যে যারা গণতন্ত্রে পুরোপুরি বিশ্বাস করে না, কেউ আছে আবার তাদের অন্য ম্যানিফেস্টো আছে, এইরকম। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি দেখেন, আমাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই ক্ষেত্রে আমরা দেখি এখন কিছু সংকট দেখা যাচ্ছে। যেমন আপনি যদি আমরা মোটা দাগে বলি, যদি আপনি দেখেন যে আমাদের লক্ষ্য কী, যে আগামী দিনে দেশটাকে নির্বাচনের দিকে পরিচালনা করা। সেক্ষেত্রে সবার একটা দাবি যে শেখ হাসিনা বিগত 15 বছরে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সেইগুলিতে আমাদের ফিরিয়ে আনা। সেগুলি, যার জন্য আপনি দেখবেন আমরা বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইতিমধ্যে এই রাষ্ট্র মেরামত, যে কথাটি এখন খুব জনপ্রিয়, যে রাষ্ট্র মেরামত বা সংস্কার যাই বলেন আপনি, আমরা বলি মেরামত, এটার জন্য আমরা 31 দফা একটি কর্মসূচি কিন্তু সংস্কার প্রস্তাব আমরা উত্থাপন করেছি। এবং শুধু না, আমরা উন্মুক্তভাবে বলেছি যে আমাদের 31 দফার বাইরেও যদি আপনার কোনো প্রস্তাবনা থাকে, আমরা গ্রহণ করার জন্য প্রস্তুত আছি, কারণ আমাদের এইটাই রিজিড নাই এই জায়গায় আমরা।
সুতরাং এখানে কোনো মানে এই সংস্কার নিয়ে কোনো সংকট আছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এখন মনে হচ্ছে আমরা যে কথাটি বলছি, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট আছে। আপনি দেখবেন যে কোনো এই বিশেষ করে যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন তার সামনে থাকে একটা যে রাষ্ট্রকে পরিচালনা করা। কিন্তু ইউনূস সাহেবের কাছে কিন্তু দুইটি বিষয়, একটি হলো রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা অনুসারে একটা সংস্কার, পাশাপাশি প্রতিনিয়ত তাকে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। আমার দৈনন্দিন দ্রব্যমূল্য দেখতে হবে, আমার আইন শৃঙ্খলা দেখতে হবে, আমার রাষ্ট্রের স্বার্থকে দেখতে হবে, আমার বিনিয়োগ কী হচ্ছে কিনা দেখতে হবে, আমার অর্থনৈতিক অবস্থা যে ভঙ্গুর এখান থেকে কীভাবে উত্তরণ করব, এগুলি দেখতে হচ্ছে। দুইটা ফাংশন কিন্তু তাকে পরপর করতে হচ্ছে। কিন্তু এর জন্য আপনি যেটা বললেন গণতান্ত্রিক পথে যে উত্তরণ বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই জায়গায় লক্ষ্যের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো সংকট দেখছেন না? এখানে পার্থক্যটা একটু হচ্ছে, এখানে আস্থা না, এখানে পার্থক্য হচ্ছে আমরা বলেছি আপনি যে কাজটি করবেন, যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, আমি একটু শুনে আসতে চাই, আমার আরেকজন অতিথি রয়েছেন। আচ্ছা, আমি একটু তাহলে বলেছে যে এই ইউনিট সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না, তাহলে আমাদের এই আন্দোলন সংগ্রাম, এই রক্তদান আমাদের ব্যর্থ হবে। সুতরাং আমরা বলেছি আপনারা কি করতে চান তার জন্য একটা রোড ম্যাপ দেন, একটা কর্মসূচি দেন, যে এরপর আমরা এটা করব। কিন্তু সেই ক্ষেত্রে একটা কেমন যেন একটা ধোঁয়াশা আমরা লক্ষ্য করি। এখানেই আপনি যে সংকটটা হিসাবে যাকে চিহ্নিত করছেন, আমার মনে হয় সংকটটা এখানেই একটা অনাস্থার গন্ধ বোধহয় পাচ্ছে, এবং সেখান থেকে আলাপচারিতায় উঠে আসছে এই শব্দটা। সামান্তা শারমিন, তাহলে গণতান্ত্রিক পথে উত্তরণ, গণতন্ত্র প্রতিষ্ঠার কারণ এই দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম লড়াই যেভাবেই বলি না কেন, সেটা তো এই জন্যে, কিন্তু সেই জায়গায় গণতন্ত্রের জন্য যে সংস্কার দরকার সেখানেও সবাই একমত, যদিও সংস্কার কোনটা আগে কোনটা পরে এটা নিয়ে অনেক দ্বিমত তো রয়েছেই। নির্বাচন নিয়েও এখন যেটা নতুন করে দ্বিমত তৈরি হয়েছে যে নির্বাচন তো দরকারি, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচন লাগবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু সেখানে বড় প্রশ্ন উঠেছে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন। এই জায়গায় তাহলে এতটা মানে মতবিরোধ কি অনেক বেশি অনাস্থার বাড়াবে না বা সংকট তৈরি হবে না? এখানে একটা বিষয় হচ্ছে যে নির্বাচন নিয়ে নানা মাত্রিক বহুমাত্রিক একটা আলোচনার পরিসর তৈরি হয়েছে। আমরা যেভাবে আসলে নির্বাচন দেখে বড় হয়েছি, ধরেন আমাদের যে তারুণ্য এবং যৌবন কেটেছে আওয়ামী লীগের আমলে, নির্বাচন আমরা আসলে তরুণরা যেভাবে দেখি এটা ঠিক আমাদের যারা আগের জেনারেশন তাদের অনেক রকমের নির্বাচন দেখার অভিজ্ঞতা আছে না। আমাদের স্মৃতি অনুযায়ী আমরা আসলে এমন নির্বাচন দেখে অভ্যস্ত হয়েছি, সেই নির্বাচন আর এই দুঃসহ যন্ত্রণা, এই দুঃস্বপ্ন আমরা আর দেখতে চাই না। তো নির্বাচন নিয়ে বহুমাত্রিক আলাপ আলোচনা আছে। আমরা যেগুলো নিয়ে এখন নির্বাচন নিয়ে যে আলাপটা হচ্ছে সেখানে স্থানীয় নির্বাচন দেখতে চান না, মানে ওই নির্বাচন ওই ধরনটা দেখতে চান না। আমরা যে ধরনের নির্বাচন দেখে অভ্যস্ত হয়েছি, যে 3টা নির্বাচন 4টা নির্বাচন আমরা দেখেছি, এই ধরনের নির্বাচনের প্রক্রিয়া আর কখনোই বাংলাদেশে রিপিট হোক, এটা আমাদের জীবদ্দশায় শুধু না, আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য কখনো রিপিট হোক, স্পেশালি আমরা এটা কখনোই চাইবো না। এখন আমরা আলাপ করছি যে স্থানীয় নির্বাচন অথবা জাতীয় নির্বাচন, এই ক্ষেত্রে আমরা কি জায়গায় যাব। আমরা প্রথমত পরিষ্কার করে বলতে চাই যে যদি সংসদ নির্বাচনের আলাপ হয় তাহলে এখানে একমাত্র গ্রহণযোগ্য পন্থা, আমরা যদি গণতন্ত্রের কথা বলি, আমরা যদি মানুষের স্বাধিকারের কথা বলি, আমরা যদি অভ্যুত্থানের স্পিরিট রক্ষার কথা বলি, তাহলে একমাত্র গণপরিষদ নির্বাচন হচ্ছে ওয়ে টু গো। এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ এবং সেটাকে আইনসভাতে রূপান্তরিত করা হোক, এবং প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা হতে পারে বলে আমরা মনে করি। এবং সেই সাথে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে আসলে কোনটা আগে হবে সেটা একটা আলাপ এসছে। স্থানীয় সরকার নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? স্থানীয় সরকার নির্বাচন গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলকে সেন্টারের সাথে কানেক্ট করার একটা ব্রিজিং হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। সেই সাথে প্রত্যেকটা মানুষের প্রবলেম সলভিং একটা মোড থাকে স্থানীয় সরকার নির্বাচনে, বা স্থানীয় সরকারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে কাঠামোর মধ্যে সেটা থাকার কথা ইউজুয়ালি। কিন্তু আমরা এখন কি দেখতে পাই? আমরা দেখেছি যে গত 15 বছরে 17 বছরে আসলে এই প্রক্রিয়াটা সমূলে উৎপাটন অথবা এটাকে পুরো বিকল করে দেওয়া হয়েছে। হয় যে একটা জায়গায় কোনোভাবে এটা কাজ করে না, অথবা এটা জনবিরোধী রূপ নিয়েছে। দুইটাই হয়েছে। কিন্তু কোথাও হয়তো এখানে হয়তো একজন ভালো প্রশাসক আছে যে আসলে কাজ করতে পারে নাই এই 15 বছরে, অথবা এমন হয়েছে যে এই জায়গাটা আসলে জনবিরোধী, মানে হচ্ছে মানুষের উপকার করার বদলে, মানুষকে সাহায্য করার বদলে, মানুষের সমস্যা অ্যাড্রেস করার বদলে সেটা মানুষকে আরও বেশি অপারেশনের মুখে ঠেলে দিয়েছে। এটাও ঘটেছে। তো এই যে আমাদের স্থানীয় সরকারের যে পরিস্থিতি যেটা ছিল, সেটা তো রাতারাতি পরিবর্তন হয় নাই। তাহলে স্থানীয় সরকারকে আমরা এখন কিভাবে দেখছি?
এই মুহূর্তে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্পেশাল সিচুয়েশন আছে, একটা ক্রান্তিকাল আছে, একটা ক্রাইসিস মুভমেন্ট আছে। এই ক্রাইসিস মুভমেন্টটা আসলে ডে বাই ডে আমাদেরকে দৈনন্দিন জীবনেও বিভিন্ন কাজে আমাদের হ্যাম্পার করছে। ঢাকায় থেকে এটা বোঝা যাবে না, কারণ প্রান্তিক এলাকায় যখন একটা সাইনের জন্য আটকে যায়, আমরা হয়তো ঢাকায় যারা থাকি তারা বেশ চালাক চতুর বলে আমরা হয়তো কোনো না কোনো ওয়ে বের করে ফেলতে পারি, কিন্তু যারা এলাকায় প্রান্তিক লোক আছেন, যারা আসলে দরিদ্র জনগোষ্ঠী এবং যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আছেন, তাদের সীমাহীন যন্ত্রণা আছে। এবং এটা 15 বছর তো ছিলই, এখন আবার যেহেতু প্রশাসকরা নেই এবং কোনো ধরনের ভ্যালিড জায়গা নেই যেখানে আসলে সিগনেচার ইত্যাদি এগুলো পাশ করার ব্যাপার থাকে, এই জায়গাটা যেহেতু নেই, তাদের সীমাহীন যন্ত্রণার মধ্যে পড়তে হয়েছে। প্রতিনিধিদের কথা বলছেন? হ্যাঁ, প্রতিনিধি যেহেতু নেই, তাহলে হচ্ছে একটা সীমাহীন ভোগান্তির মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। এই ভোগান্তি নিরসনের উপায় কি? আমরা বলেছি, আমরা দেখতে পেয়েছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা স্থানীয় সরকার কমিশনের গঠন করেছেন। তাহলে একটা কমিশনের কি কি জায়গা থাকতে পারে? একটা হচ্ছে যে এই মুহূর্তের কিছু ভোগান্তি আছে। এখানে আরেকটু আপনার কাছ থেকে শুনে নেই। প্রতিনিধি যেমন একদম সেই স্থানীয় সরকার বলছেন, সেই পর্যায়ে যেমন প্রতিনিধি নেই, জাতীয় সংসদেও প্রতিনিধি নেই, সংসদ নেই, তো প্রতিনিধি সংকট তো সব জায়গায় রয়েছে। আমি এই বিষয়টাতে আসছি, যে আমি স্থানীয় সরকারটা আলাপ করি, আমি জাতীয় সংসদের বিষয়ে ঢুকছি। স্থানীয় সরকারের ক্ষেত্রে এখানে আমরা বলেছি যেহেতু কমিশনটা আছে, একটা কমিশন, একটা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটা কমিশন, তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব যে দুইটা রূপরেখা দেওয়া। এক হচ্ছে ইমিডিয়েট প্রবলেম সলভিং মোড, ইমিডিয়েটলি কি কি করলে স্থানীয় সরকারের এই প্রবলেমগুলো সলভ করা যায়। দ্বিতীয়ত আরেকটা পার্ট হচ্ছে লং টার্মে আসলে স্থানীয় সরকারকে বাংলাদেশ কিভাবে দেখতে চায়, সেটার সাথে ওই নির্বাচন কমিশন সংস্কার, তারপর হচ্ছে সংবিধান সংস্কার, অনেক কিছুই জড়িত, কিন্তু সেটার রূপরেখা তারা তাদের মতো করে দেবে। কিন্তু ইমিডিয়েট যে প্রবলেম সলভিং, সেটার জায়গাটা আমরা দেখছি যে ওনাদের আসলে রূপরেখাটা আমরা পাচ্ছি না, আমরা এক্সপেক্ট করছি। তাহলে স্থানীয় সরকারের ক্ষেত্রে যদি আরেকটা বিষয় আসে, যদি নির্বাচনটা হয়, সেক্ষেত্রে কি হতে পারে? কি হতে পারে যে আমরা এখানে যে কমিশনগুলো আছে, সেই সাথে যে প্রতিষ্ঠানগুলো আছে, এই নির্বাচনের সাথে জড়িত যে সব প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে ওয়ার্ক করছে কিনা সেটার একটা ট্রায়াল অ্যান্ড এরর আমরা দেখতে পারি, ট্রায়াল বেসিসে এটা আমরা করে দেখতে পারি। ইভেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এলাকায় যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি থাকার কথা, সেটা কি ওয়ার্ক করছে কিনা। আমাদের একটা সংস্কার কমিশন আছে, মানে আইন শৃঙ্খলা বাহিনীকে পুলিশ সংস্কার রিফরমেশনের কিছু আলাপ আসছে, এই জায়গাগুলো আসলে ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা বা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় কিনা, সেই জায়গাগুলোও কিন্তু আমাদের দেখার বিষয়। আপনি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টাতে পরে যেহেতু আসবেন, আমিও আপনার কাছে সেটা শুনতে পরে আসি, কিন্তু আপনাদের ব্যাপারেও কিন্তু একটি আলাপ উঠেছে, একটা অভিযোগই বলা যেতে পারে, যে ফ্যাসিস্ট আমলে যারা একদম স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ছিল, তাদেরকে নিয়ে আপনারা কাজ করতে চান বা তাদের সমর্থন নিয়ে কাজ করতে চান, এইরকম যে একটি আলাপ উঠেছে এবং অভিযোগ আকারেই উঠেছে, সেটা নিয়েও আপনার কাছে আমি আসবো, পরবর্তী বক্তব্যে শুনে নেব আপনাকে। ABM মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই। এই যে গণপরিষদ নির্বাচনের কথা যেটা সামান্তা শারমিন বললেন, সেক্ষেত্রে এটাও কিন্তু উঠেছে যে না, সরকার নির্বাচন পরে, তারও আগে হতে হবে গণপরিষদ নির্বাচন, কারণ পুরো সিস্টেমটাকে, সংবিধান নিয়ে কথা হচ্ছে। সেই জায়গাটায় আপনিও কি মনে করেন যে গণপরিষদ নির্বাচনটাই আগে অনেক বেশি জরুরি? না, বিএনপি মনে করে কিনা? না, আমি বিএনপি না, এখানে আপনার সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাকে দেখতে হবে। আপনি কে, আমি কে? জনগণের প্রতিনিধি তো, আমি তো দাবি করি যে আমি জনগণের রিপ্রেজেন্টেটিভ। জি, প্রতিনিধি এবং সংসদ সেরকম নির্বাচন হলে বাংলাদেশের দৃশ্যমান রিপ্রেজেন্টেটিভ কারা, আপনাকে সেইটা বিচার বিশ্লেষণ করতে হবে। দৃশ্যমান এখন এই যে আমরা একসময় দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা কোনো রাজনৈতিক কোনো শক্তি না, একটা বৈষম্যের বিরুদ্ধে তারা একটা সংগঠন করে সেটা আন্দোলন সংগ্রাম করেছে। পরবর্তীতে এই আপনি বললেন যে এই সংকটটা কোথায়, এখন আপনি বলছেন আপনি আবার নতুন একটা শক্তি। হ্যাঁ, আমরা যে কোনো রাজনৈতিক সংগঠনকে আমরা স্বাগত জানি, আমরা আমার দলের পক্ষ থেকে বলেছি। আপনি এখন নাগরিক কমিটি করছেন, টার্গেটটা কি আপনার? আপনি কি পলিটিক্যাল পার্টি? পলিটিক্যাল পার্টি কিন্তু আমার নিবন্ধনকৃত, আমি নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত, আমার কিছু ম্যানিফেস্টো আছে, আমার জনগণের কাছে আমার কমিটমেন্ট আছে। আপনার কমিটমেন্টটা কি? হোয়াট ইজ ইউর কমিটমেন্ট? আপনার তো কোনো কমিটমেন্ট নাই। আপনি একটা বৈষম্য বিরোধী, আপনি চাকরি পান না, চাকরির বিরুদ্ধে করেছেন। এই আন্দোলনটা শেষ পর্যায়ে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে, অর্থাৎ আপনার প্রত্যাশাটা পূরণ হয়েছে। যেই সরকার আপনাকে বৈষম্য করেছে, সেই সরকার বিদায় নিয়েছে। এখন রাষ্ট্র জনগণ যে সংকটগুলি ফেস করেছে এতদিন, তার ভোট নাই, তার সংসদকে অকার্যকর করে দেওয়া হয়েছে, একটা সরকার তার নিজের মতো চালিয়েছে, আপনি সেটাকে রিপেয়ার করবেন, এর বাইরে তো আপনার কোনো কাজ নাই। কিন্তু সেখানে প্রতিনিয়ত আপনি একটা বিষয় উত্থাপন করছেন। আপনার একটা প্রেশার গ্রুপ
হিসাবে কাজ করেন, এটাকে আমরা আপনাকে স্বাগত জানাই। আপনি দেখেন এই যে গণ অভ্যুত্থানের কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে এবারের, আপনি দেখবেন, আমি জানি না সামান্ত আমার সাথে একমত হন কিনা। আপনি দেখেন 70-এ আমরা দেখেছি কিন্তু স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, সেই আন্দোলনে আপনি যদি দেখেন তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজের, চার খলিফা বলতো, তাদের ব্যাপক কন্ট্রিবিউশন ছিল। রাজনৈতিক শক্তি সেদিন কিন্তু স্বাধীনতার পতাকা উত্তোলন করতে চায়নি, তারা কিন্তু সেই শক্তিকে অ্যাভয়েড করে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় 2 মার্চ পতাকা উত্তোলন করেছে, স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেছে, পতাকা তৈরি করে সেটাকে তারা টানিয়েছে, অর্থাৎ একটা বিরাট শক্তি হিসাবে কাজ করেছে। কিন্তু দেখবেন আফটার স্বাধীনতার পর তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যায়নি, কারণ তারা ওই লাইবিলিটি তারা নেয়নি। আবার 90-তে দেখেন এরশাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলি যখন ব্যর্থ হচ্ছিল তখন ছাত্ররাই কিন্তু এরশাদকে পতনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু আফটার 90-এর পর কিন্তু তারা ক্ষমতা যায় নাই। কিন্তু এবার আমি সামান্তাদেরকে বলছি, এবার কিন্তু তাদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ, অভ্যুত্থান হয়েছে, তারা কিন্তু ক্ষমতা নিয়েছে, মানে তাদের 3 জন এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং তারা প্রতিনিয়ত একটা পেশার গুরু হিসাবে তারা যা ডিমান্ড করছে সরকার তাই মেনে নিচ্ছে। অর্থাৎ এই যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের সফলতা বলেন ব্যর্থতা বলেন তার একটি বিরাট অংশীদার কিন্তু তারা, এটাকে অস্বীকার, তারা এটা বোঝে কিনা আমি জানি না, কিন্তু পাবলিক কিন্তু সেটা মনে করে। সুতরাং আপনাকে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে। আরেকটি ব্যাপার যেটা হলো আপনার জনগণের প্রতি সেই লাইবিলিটি আপনার কতটুকু, কারণ আপনি কিন্তু রাজনৈতিক দল না, আপনি কিন্তু একটা সামাজিক শক্তি হিসাবে কাজ করছেন, এইগুলি কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে। কারণ আপনার কথায় কি গণপরিষদ হবে না রাজনৈতিক দলগুলির ঐক্যমতের ভিত্তিতে গণপরিষদ হবে, সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। আর সংস্কার, আপনি কি সংস্কারকে ডমিনেট করছেন? কারণ এই সংস্কার তো চূড়ান্ত হবে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে, সামাজিক শক্তিগুলির ভিত্তিতে, আপনারা যারা গণমাধ্যমে আছেন সামাজিক তাদের মাধ্যমে। কিন্তু আপনি যদি নিজে চাপিয়ে দিতে চান যে না আগে এইটা হবে, সেটা কি সংস্কার হবে বা সেটা কি গণতান্ত্রিক হবে? যেহেতু বিরতিতে যাব তার আগে আপনি যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন সেগুলো আমি একটু সামান্তা শারমিনের কাছ থেকে শুনে নিই। আমি তো একটি প্রশ্ন রেখেছিলামই, তার সাথে কিন্তু এবিএম মোশাররফ হোসেন বলেছেন যে আপনারা কি কমিটেড, এরকম একটি প্রশ্ন তুলেছেন। আরও প্রশ্ন তুলেছেন প্রেশার গ্রুপ হিসেবে কাজ যে করছেন, আপনাদের চ্যালেঞ্জের কথা বললেন, এখানে একটু শুনতে চাই, আপনাকে শুনে বিরতিতে যাব। এখানে আসলে অনেকগুলো প্রশ্ন আসছে এবং অনেকগুলো প্রশ্ন না, শুধু অনেকগুলো অভিযোগ এসছে, অভিযোগ আকারে এসছে। এটা আমরা এক্সপেক্ট করি না যে যারা আসলে আমরা সকলকে মিলিয়ে যে অভ্যুত্থানের শক্তির কথা বলছি তাদের কাছ থেকে এই মানে একটা সুনির্দিষ্ট কোনো ধরনের প্রশ্ন ছাড়া অনেকগুলো অভিযোগ একসাথে, এবং সেটার কোনো পরিক্রমা নেই, এটা আসলে খুবই আপসেটিং। এখন তারা কি অভিযোগ করছে শুধু আপনাদেরকে প্রেশার গ্রুপ মনে করছে দেখে? ম্যান্ডেটের যে বিষয়টা বলতেছে যে আমরা কারা, মানে এই প্রশ্নের উত্তর তো আসলে এটা বারবারই আসছে যে আমরা কারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এটা যতই মোছার চেষ্টা করা হোক না কেন এটাই হয়েছে, এবং এখানে সকল পক্ষ এসে এখানে তাদের যেই উইল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে এটা রেখেছে, এবং এই শক্তিটা একত্র হয়ে গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। এবং মানে ভাইও বলেছেন যে ফ্যাসিস্টকে বিদায় এবং গণতন্ত্রকে নিশ্চিত করা, এবং এটাকে আমরা বলেছি যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এটাই কিন্তু বেসিক্যালি গণতন্ত্রকে নিশ্চিত করতে হলে আমাদের নতুন বন্দোবস্ত ছাড়া বাংলাদেশের যে পরিস্থিতি এটা আমাদের সকলকে স্বীকার করতে হবে, এটার একটা ফাংশন করে তো আরেকটা করে না, এটার পুরাটাই আসলে খোল নলচে পাল্টে ফেলতে হবে। কিন্তু এটা কোন প্রক্রিয়ায় হবে সেগুলো নিয়ে আলাপ হতে পারে, আমরা বারবার বলেছি। আবার উনি বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন কোনো রাজনৈতিক শক্তি না, তাহলে আপনি কমিটেড কিনা। এখানে মানে এই পুরো ব্যানারে বা এই এখনো যারা নেতৃবৃন্দ কাজ করছেন বা যারা পুরো অভ্যুত্থান সংগঠিত করেছেন তাদের একজনও কোনোদিন এটা বলেন নাই যে এটা অরাজনৈতিক কোনো আন্দোলন ছিল। এটা পুরোপুরি একটা রাজনৈতিক আন্দোলন, এটা পুরোপুরি একটা রাজনৈতিক অভ্যুত্থান, এটা রাজনীতি ছাড়া সম্ভব না, পুরোপুরি রাজনৈতিক অ্যাকশনের মধ্যে দিয়ে এটা সংগঠিত হয়েছে। তাহলে এটাকে অরাজনৈতিক বলা, এটার কারণটা কি এটা আমি জানতে চাইবো। ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা সেই আন্দোলনটা গড়ে তুললেন, নেতৃত্ব দিলেন, তাহলে এখন এই অভিযোগ কেন আসছে? আপনার কি মনে হয় যে আমি যে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নটা রেখেছিলাম যে এই অভিযোগ এসেছে যে তাদেরকে নিয়ে, তাদের সমর্থন নিয়ে স্থানীয় পর্যায়ে একদম আপনারা সমর্থনটা চাচ্ছেন, বা সেই পতিত সরকারের যে যারা ছিল প্রতিনিধি তাদেরকে নিয়েই আবার আপনারা স্থানীয় সরকার নির্বাচনটা করতে চাচ্ছেন? আমরা বলেছি যে আমরা একটা কমিশনের মধ্যে দিয়ে, আমি কিন্তু প্রথমে ক্লিয়ার করেছি, স্থানীয় সরকার কমিশনের মধ্যে দিয়ে আমরা একটা রূপরেখা চাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে লজিক্যাল এবং লিগ্যাল ওয়ে। মানুষের চাওয়ার জায়গা থেকে কমিশনগুলো তো আসলে পিপলস উইলের একটা রিপ্রেজেন্টেশন। এখানে ভাই আরেকটা কথা বলেছেন, আমরা ক্ষমতা নিয়েছি এবং হচ্ছে আমরা যা ডিমান্ড করছি তাই সরকার মেনে নিচ্ছে।
এটার কোনো উদাহরণ উনি না, 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 উল্লেখ আমরা করেননি। সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছি, হ্যাঁ, অভিযোগটা সুনির্দিষ্ট করে আসছি। কেন আসলো? আমরা যে এটা যে জানতে চাইলাম স্থানীয় সরকার কমিশনের আমরা রূপরেখাটা কবে পাবো, এবং আমরা মনে করছি যে এই রূপরেখাটার মধ্যে দিয়ে আসলে যে কোনো ডিসিশনে যাওয়া উচিত এটা, এবং এটা একটা প্রাইমারি সলিউশনও হতে পারে যে কমিশন মনে করছে যে এই সুপারিশ ওনারা এখন সমস্যাটা ডিল করার জন্য এই সুপারিশমালা আমরা প্রেজেন্ট করলাম, এবং পরবর্তীতে লং টার্মের স্থানীয় সরকার কেমন হতে পারে সেটার একটা আলাদা রূপরেখা হতে পারে। আমরা কিন্তু বলেছি যে পিপলস উইলের রিপ্রেজেন্টেশন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, তার মাধ্যমে গঠিত কমিশন। আমরা কিন্তু লিগ্যাল এবং লজিক্যাল ওয়েতে বলছি, এবং কিন্তু আমাদেরকে অভিযোগগুলো যখন করা হয় তখন হচ্ছে আউট অফ দ্য ব্লু করা হয় যে আমরা ক্ষমতা নিয়েছি, আমরা যা ডিমান্ড করছি তাই সরকার করছে। আমরা তো বলছি যে এখানে ছাত্র উপদেষ্টা আছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু পুরো কাঠামোটা যে তাদেরকে সহায়তা করছে এটা প্রমাণ কি, এটা আমাদের প্রশ্ন থাকবে। এটা আপনি প্রশ্ন রেখেছেন, আমি বিরতি শেষ করে এসে ABM মোশাররফ হোসেনের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটা নিয়ে নিব। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরব শীঘ্রই, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে রাজনীতিতে এই মুহূর্তে আস্থার যে সংকট সেটা কেন, কারণ একটি লক্ষ্য নিয়েই তো সবাই এই জুলাই যে গণ অভ্যুত্থান সেটা সংঘটিত করেছিল, তাহলে এই সংকট এখন কেন তৈরি হচ্ছে, কি কারণ থাকতে পারে তার পেছনে, সেই আলোচনাটাই করছি। আসবো ABM মোশাররফ হোসেন আপনার কাছে, এবং বিরতিতে যাবার আগে সামান্থা শারমিন আপনার কাছে প্রশ্ন রেখেছেন। এই যে আপনি এর আগে বলেছিলেন ক্ষমতা নিয়েছে এটা কেমন কথা, তিনি এটা আপত্তি তুলেছেন, এই অভিযোগটা আসলেই কেন, আমিও জানতে চাই কেন। এটা কি আপনি কি অস্বীকার করছেন? এখন সামান্তারা কি অস্বীকার করবে যে তাদের প্রতিনিধি এই গভর্নমেন্টে নেই? বলুক, তারা প্রকাশ্যে বলুক যে আমাদের যে যে আসিফ বা আরেক, আমার মনে হয় আমি বলেছিলাম ক্ষমতা নিয়েছে, যা ডিমান্ড করছে তাই করছে সরকার, এটা ছিল। এর আগে আপনি তুলেছিলেন যে ক্ষমতা আমাদেরকে সবসময় কেন অভিযোগ করা হয় যে ক্ষমতা নিয়েছে। আপনি কি এটা কি তারা অস্বীকার করবে যে তাদের প্রতিনিধি এই গভর্নমেন্টে নেই? শুধু না, আমরা যেটা বাইরে থেকে শুনি, সেটা তো তারা অস্বীকার না করছেন আমি না। করি না, বাইরে থেকে আমরা যেটা পাবলিক পারসেপশন, যে তারা দুইজন মিনিস্ট্রি আছে, আবার একজন আছে সবকিছু সে ইন্সপেকশন করে, এরকম কথা আমরা বাইরে শুনি। বাট আমরা তো আর গভর্নমেন্টে না, সুতরাং আমরা বাইরে থেকে এটা শুনি। এক, আর আরেকটি যে জিনিসটা হলো, আমরা যে জিনিসটা বুঝতে, হ্যাঁ তারা আন্দোলন সংগ্রাম করছে, তারা দায়িত্ব নিয়েছে, সুতরাং এটাকে আমরা স্বাগত জানাই। আপনি দেখবেন আমাদের পক্ষ থেকে কিন্তু কোনো এটা নিয়ে কোনো আপত্তি নেই। আমি বললাম যে সামগ্রিক পাবলিক পারসেপশনটার কথা আমি বলছি, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থিত গভর্নমেন্ট, এটা তো অস্বীকার কেউ করছে না। যার জন্য আমি বললাম যে দুইটা আন্দোলনের আমি উদাহরণ দিয়ে বলছি, তাদের কিন্তু লাইবিলিটি তারা নেয় নেই, সাকসেস আর ফেইলর এই দায়িত্ব কিন্তু 70-এও নেয় নেই, 90-তেও নেয় নেই। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এখন যারা নাগরিক কমিটি হয়েছে, তারা কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আমি তাদের এই জিনিসটা আমি স্মরণ করে দিতে চাইছি, তারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করে কিন্তু সরকারে গিয়েছে। আর ওই দুইটা গভর্নমেন্টের আপনি দেখেন যে তারা কিন্তু বাইরে আছে, তারা কিন্তু গভর্নমেন্টে গিয়ে এই চ্যালেঞ্জ গ্রহণ করেনি। সুতরাং এখানে একটু তো ABM মোশাররফ হোসেন, আমি এখানে আরেকটু আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই। আপনি যে বক্তব্য এখানে উপস্থাপন করছেন, আমরা বিভিন্ন সময় আগেও বলতাম যে দল আর সরকার একাকার হয়ে গিয়েছে। যেমন এই যদি আপনি ফ্যাসিস্ট সরকারের কথা বলেন বা পতিত সরকারের কথা বলেন, যে আওয়ামী লীগ আর একদম সরকার তখন যারা সরকার গঠন করেছে এক হয়ে গিয়েছে। এখনও কি আপনি মনে করছেন যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর সরকারে যারা রয়েছে, যে তিনজন উপদেষ্টা রয়েছেন, তারা সব এক হয়ে গিয়েছেন, একদম একাকার হয়ে গিয়েছেন এরকম সব সিদ্ধান্তে, সব কিছুতে? এটা পাবলিক তো তাই মনে করে, আমরা জনগণ যারা আমরা নাগরিক, আমরা তো তাই মনে করি। আমরা দেখি, আমরা তাদের অ্যাক্টিভিটিস, তাদের কার্যক্রমে তাই তো আমরা দেখি। এখন কথা সেটা না, সেটা আমরা যেটা পাবলিক, আমি পারসেপশনটা কত এখন হলো, সামান্তা বেশ কিছু কথা উত্থাপন করেছে যে আমরা কি জানি আপনি এই সংস্কারটা যে করছেন, এটা আমরা তো একটা সংঘর্ষ চাই, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু সেই সংস্কারটা বাস্তবায়ন করবে কে? আমি জানি না সামন্তাদের এই সম্বন্ধে ক্লিয়ার ধারণা আছে কিনা। করবে পরবর্তী জনগণের নির্বাচিত সরকার, মানে আইন আকারে যেটা আপনি প্রকাশের কথা বলছেন, সংস্কারগুলোকে আইনি রূপ কে দিবে, সংস্কারটা বাস্তবায়ন করবে, যেটা পরবর্তীতে জনগণের ভোটে যে নির্বাচিত যারা হবে তারা সংসদ থেকে আইনটা পাস করবে। এখন সেই শক্তিকে তো আপনার আস্থায় রাখতে হবে। আর যদি না বলে যে, আর যদি মনে করে নাগরিক কমিটি যে আমরা একটা রাজনৈতিক দলে রূপান্তরিত করব, আগামী দিনে ইলেকশন করব, আমরাই ইনশাল্লাহ জনগণের ভোটে ক্ষমতায় যাব, তাইলে সেই লাইবিলিটি তাদের, তারাই পাশ করে ফেলবে সব। কিন্তু এখানে রাজনৈতিক দলের সেন্টিমেন্ট, কারণ আপনি একটি জনে সামান্ত হয়তো বলতে পারে আমাদের বিরোধিতা করে বা সমাজ, তাই না, আমার কিন্তু রাজনীতি একটি আদর্শ আছে, আইডিওলজি আছে, আমার একটা কর্মসূচি আছে। আমি তো রাজনৈতিক বিএনপি সেই কর্মসূচির বাইরে তো বিএনপি যেতে পারবে না।
আমি তো ইচ্ছা করলো আমি তো এই যে বাংলাদেশের জাতীয়তাবাদের বাইরে আমি যাব না, আমি তো বাঙালি জাতীয়তাবাদ আমি বিশ্বাস করি না, আমি বাঙালি জাতীয়তা বিশ্বাস করি, আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। যেমন সামান্তরা আমাদের একটি ব্যাপারে মানে খুব রিয়্যাক্ট করেছে আমাদের মহাসচিবের একটি বক্তব্য, যে আমরা বলেছি আওয়ামী লীগকে নির্বাচনে আসুক আমাদের আপত্তি নেই। আমরা কেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে আমরা স্বাগত জানাবো। আমরা তো জনগণের পার্টি, আমরা তো জনগণের দল। সুতরাং আমরা সবচেয়ে বড় বিশ্বাস করি জনগণ কি ম্যান্ডেটটা দেয় তার উপর। তা আপনি যেই সংস্কারটা করেন এখন, যে আজকে যারা এই সংস্কারটা ধরেন, আমাদের 6টা কমিশন হয়েছে, 10টা কমিশন হয়েছে, 11টা টোটাল, 11টার মধ্যে অর্থনৈতিক কমিশন দেবপ্রিয় ভট্টাচার্য একটা রিপোর্ট দিয়ে দিয়েছে, বাকি 10টি। এখন আপনি এইটা তো হলো একটা কমিশনের রিপোর্ট, এখানে কিন্তু তারপর বেশ কয়েকটা পার্ট আছে। আপনি রাজনৈতিক দলগুলির সাথে বসবেন, আপনি সামাজিক শক্তিগুলির সাথে বসবেন, তারপর আপনার কিন্তু জনগণ আমরা যেটা বলি একটা টোটাল পাবলিক, এদের সাথে আপনি বসার পরে তাহলে আপনাকে অলরেডি আপনিই কিন্তু ভাবছেন যে আমার রিপোর্ট, পলিটিক্যাল পার্টি, আমার সোশ্যাল শক্তি, তাহলে আপনাকে এইগুলির আস্থায় এনে কিন্তু আপনাকে চূড়ান্ত করতে হবে। কিন্তু সামান্তরা যেটা বলছে যে এইটা করতে হবে, সেটা কি সম্ভব? কে আপনাকে এইটার নিশ্চয়তা কে দেবে আপনাকে? আপনি যে জিনিসটা আপনি চাচ্ছেন এটা তো পরবর্তী পার্লামেন্ট আপনাকে করতে হবে। এটাকে কি প্রেশার হিসেবে দেখছেন নাকি আহ্বান হিসেবে দেখছেন? আহ্বান হলে তো এটা বেস্ট, কিন্তু অনেক সময় আমরা এই যে বলা হচ্ছে আগে স্থানীয় সরকার, না আমি একটু বলি, এই বলছে যে এখন স্থানীয় সরকার নির্বাচন, কোন রাজনৈতিক দলটা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে? আপনি একটা সিঙ্গেল নাম দেখান, সিঙ্গেল দল দেখান যে যারা বলছে যে পার্লামেন্টের আগে। সামান্তা যেহেতু রয়েছেন আমাদের সাথে, সামান্তাই ভালো বলতে পারবেন। তাহলে আপনারা কি এটা আহ্বান করছেন নাকি সেই প্রেশার দিচ্ছেন যেটা তুললেন? প্রেশার তো দেওয়ার, আমাদের প্রেশার দেওয়ার জায়গা আছে, কিন্তু আমরা আসলে চাচ্ছিলাম যে যেটা আস্থায় এনে কাজ করার। কিন্তু যখন আমরা শুনি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করে বিএনপি, আর যখন আওয়ামী লীগকে আস্থায় আনতে চায় বিএনপি, তখন আসলে প্রেশারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় এটা প্রতিবাদ করা, তারপরে প্রেশার। এখন প্রতিবাদটা কেন? আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলার মতো কি এলিমেন্ট তার মধ্যে আছে? একটা ফ্যাসিস্ট দলকে, একটা দানবীয় দলকে, এবং তাদের যারা নিপীড়িত, সবচেয়ে বড় নিপীড়িত যেই দল, তারা এখন আস্থায় আনতে চাচ্ছে এবং তাদেরকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছে। বিভিন্ন জায়গায় বলতে শুনি যে -2 ফর্মুলা, -2 ফর্মুলার যেই পরিপ্রেক্ষিত, ওই প্রেক্ষিতটা ছিল একটা ষড়যন্ত্র, এবং এখন হচ্ছে এটা কি ষড়যন্ত্র করে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি? আওয়ামী লীগকে আমরা ষড়যন্ত্র করে তাড়িয়েছি? এটা তো আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। আওয়ামী লীগকে তো এখানে 2000 মানুষ প্রাণ দিয়ে তারপরে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে সরিয়েছে। এটা কি ষড়যন্ত্র ছিল? কিন্তু এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন করি, আপনি বলবেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এখন পর্যন্ত, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি, সেক্ষেত্রে নির্বাচন কমিশন থেকেও তো এরকম কথা বলা হয়েছে। যদি আমরা প্রতিবাদ লিপি জানিয়েছি, সেক্ষেত্রে বিএনপি বলাতে কি সেইটা বেশি আপত্তিকর নাকি সব জায়গায় নির্বাচন কমিশন? যখন বিএনপি দাবি করে যে তারা সবচাইতে বড় অভ্যুত্থানের শক্তি এবং তারা অনেক মাস্টার মাইন্ড ইত্যাদি অনেক কিছু দাবি করেছে ওভার দ্য মান্থস, এবং এই দাবিগুলো পরিপ্রেক্ষিতে যখন আমরা শুনি বিএনপিকে তারা নির্বাচনে আসতে দিতে চান এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে চান, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত হবে। এবার বোঝেন অবস্থা, যে আওয়ামী লীগকে, একটা ফ্যাসিস্ট দলকে, একটা দানবীয় দলকে, যাদের দ্বারা নিষ্পেষিত হচ্ছে তাদের নেতাকর্মীরা, এবং ওই নেতাকর্মীদের উপরে যে যেই জুলুম চালিয়েছে, ওই জুলুমের বিচার না চেয়ে ওনারা আওয়ামী লীগকে নির্বাচনের মধ্যে এনে ওনারা বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করবেন। আমরা তো মনে করি যে বিএনপিকে আমরা আসলে সেভ করার চেষ্টা করতেছি, আমরা ইয়াং জেনারেশন, আমরা তাদেরকে সেভ করার চেষ্টা করতেছি যে আপনারা এই জায়গাগুলো বোঝেন। কারণ আওয়ামী লীগকে সাথে নিয়ে, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া না চেয়ে, তাদেরকে বিচারিক কাঠগড়ায় না দাঁড়া করে, এই যে 2000 মানুষের শহীদের হিসাব এবং এই যে ওনাদের নেতাকর্মীদেরকে যে গুম করা হয়েছে, এই বিচারটা আমরা চাচ্ছি। বিএনপির নেতাকর্মীরা গুম হয়েছে, জামাতের নেতাকর্মীরা গুম হয়েছে, এবং আরও অনেক মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, সেই বিচার তো আমরা চাচ্ছি। আমরা তো মনে করি এই বিচার ছাড়া হচ্ছে আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এই কথাটা তো ওনারা বলছেন না, ওনারা মনে করছেন যে এই বিচার ছাড়াই বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করার জন্য আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে।
কিন্তু বিএনপি তো বিভিন্ন সময়, আমি বিএনপি যে বক্তব্য পেয়েছি তাতে 16 বছর, বিএনপি যে 16 বছরের কথা বলছে, 16 বছরের নানান ধরনের মামলা, তারপরে এই যে মানে নানান মামলা, গুম, হত্যা, নানান কিছু যেটা রয়েছে, অত্যাচার, নিপীড়ন, সেই সমস্ত মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন দিতে গেলে সেটা তো একটা দীর্ঘ সময়। সেই জায়গাটায় বিএনপি বারবার আপত্তি তুলেছে। না, বিএনপি ওই জায়গায় আপত্তি তুলছে না। বিএনপি পরিষ্কারভাবে, যেহেতু বহুদলীয় গণতন্ত্রের কথা এসছে, যেহেতু -2 এর কথা এসছে, এগুলো খুব পরিষ্কার, এবং আস্থায় আনার কথা এসছে, মানে আমাদেরকে তো একটা অফিসিয়াল জায়গা দেখতে হবে। ওনারা খুবই দায়িত্বশীল জায়গা থেকে আসছেন, এবং আমরা মনে করি ওনারা যেই কথাগুলো বলছেন এটা বিএনপির ভাষ্য, এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটা একটা নির্দেশনা, মানে আমরা চাচ্ছি যে আপনারা এই নির্দেশনা থেকে বেরোয় আসুন। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা ফ্যাসিস্ট কাঠামো। তাহলে আপনারা বিএনপিকে সেভ করতে চাচ্ছেন, আপনারা বিএনপির বিরুদ্ধে যত অত্যাচার করছে, জি আমরা সেক্ষেত্রে তাদের সেই বিচার হোক, সেটা আপনারা চাচ্ছেন, বিএনপি চাচ্ছে কিনা? বিএনপি কি চাচ্ছে না? তাহলে আমি একটু কথা বলি, আজকে আমরা কোনো জিনিস নিয়ে কিন্তু বিতর্ক করতে চাই না। আমরা কি বলেছি, আজকে গভর্নমেন্ট কত 5 মাস সামান্তারা, আমরা সবাই বলি যে হাসিনা বিগত 16 বছরে একটা নগ্ন দলীকরণ করেছে, এটা বলি তো আমরা। এটা আপনিও তো শোনেন, আপনার এখানে তো সব রাজনৈতিক নেতারা আসে। তাহলে আপনার প্রশাসনের অবস্থা কি? এই 5 মাস এখনো কেন সরছে না? কেন শেখ হাসিনার পেতাত্তা যারা এখনো প্রশাসনে আছে, এখন তাদেরকে দিয়ে যারা এই গভর্নমেন্ট কাজ করাচ্ছে, তারা সরছে না? এখন হাসিনার প্রশাসনকে আপনি রেখে আগামী দিনে ফ্যাসিস্ট মোকাবেলা করবেন, এইটা কোনো বিশ্বাস করার ন্যূনতম কোনো কারণ আছে? ন্যূনতম কারণ আছে? এক, উনি আরেকটা সামান্তার একটা ভুল উত্তর, আমরা বহুদলীয় গণ, এটা আমাদের দলের ম্যানিফেস্টো, আমরা এটা বিশ্বাস করি, আমরা তো ফ্যাসিস্ট না। না না, আমি ফ্যাসিস্ট না। আপনারা এই যে আজকে 5 মাস, আজকে সরকার আপনি বলছেন, এই সরকার তো আপনাদের সমর্থিত, আমাদের সমর্থিত সরকার। 5 মাসে প্রকাশ্যে বলা হচ্ছে শেখ হাসিনা এত কোটি টাকা চুরি করেছে, প্রকাশ্যে বলা হয়েছে বাংলাদেশের ব্যাংকগুলিকে খালি করা দেওয়া হয়েছে, প্রকাশ্যে বলা হয়েছে এই প্রজেক্টে এত বাস্তবায়ন হচ্ছে, মামলা হচ্ছে না কেন? একমাত্র আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অভিযোগ ছাড়া দৃশ্যমান কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলেন? কোন শাস্তিমূলক ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে? এক, উনি বলছে যে এটা আপনারা এই যে 5ই আগস্টের যে আন্দোলন তো আমরা অংশগ্রহণ করেছি, আমাদেরও 552 জন মারা গিয়েছে, অসংখ্য আহত হয়েছে। কি করলো এই সরকার এসে? যেদিন আন্দোলন শুরু হয়েছে 5 তারিখ হাসিনা পতন হয়েছে, ওই দিন পর্যন্ত সব মামলা প্রত্যাহার, আর কোনো মামলা। তাহলে 15 বছর 16 বছর আমরা ফাইট করেছি, যে কথাটি আপনি বলেছেন যে আমাদের 60 লক্ষ লোক আসামি, আমাদের 3000 লোক মারা গেছে, 700 লোক গুম আছে, তাহলে তাদের কি কোনো অবদান নেই? কোনো অবদান নেই। অনলি জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত মামলা প্রত্যাহার। বেগম খালেদা জিয়ার কথা বলছে, খালেদা জিয়াকে আপনার নির্বাহী ক্ষমতার বলে জামিন দিয়েছেন, তার মামলা প্রত্যাহার করা হয়নি, একটা মামলা প্রত্যাহার করা হয়নি। আপনি বলছেন বেগম খালেদা জিয়া বাইরে আছে। বেগম খালেদা জিয়া তো শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার তার নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে তাকে জামিন দেয় নাই, কিন্তু যখন শেখ হাসিনা পতন হয়েছে খালেদা জিয়া তো কোর্টে দাঁড়িয়ে, আপনাদের এই আদেশ কোনো দরকার ছিল না, দাঁড়ালেই সে জামিন পেতেন, কারণ ওই সরকার তো নাই। তাইলে আপনি আপনার আন্দোলনের 1 মাস 5 দিনের মামলা প্রত্যাহার করে নিলেন, আর 16 বছর আমরা নির্যাতন, জেল, জুলুম, আমার স্বাভাবিক বাড়িতে থাকতে, ঘর থাকতে আমাদের মামলা প্রত্যাহার, একটা মামলা এখন পর্যন্ত প্রত্যাহার হচ্ছে না, কেন হচ্ছে না? তাহলে আপনি কি এই 16 বছরের আন্দোলনকে আপনি জি, অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে। সামান্থা শারমিন, বিরতিতে যাব, কিন্তু তার আগে আরও একটি প্রশ্ন আমি এর সাথে জুড়ে রাখি। জুলাই বিপ্লবের যেটা ঘোষণাপত্র আপনারা প্রকাশ করতে চাচ্ছিলেন, এবং পরবর্তীতে ঘোষণা আকারে পরবর্তীতে এটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সেখানেও কিন্তু একটি আছে যে 16 বছরের যে নির্যাতন, গুম, হত্যা, সেগুলো কি আসলে এই ঘোষণাপত্রে থাকবে না? প্রোক্লামেশন কি শুধু জুলাই মাসেরটাই থাকবে? এরকম একটি বিষয় উঠেছে, আপনার কাছে নিঃসন্দেহে শুনবো বিরতি থেকে ফিরে। সম্মানিত দর্শক, আর একটি বিরতি, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে রাজনীতিতে আসলে সংকট কেন দেখা দিচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে নানান ধরনের মতবিরোধ, আদর্শগত পার্থক্য তো থাকতেই পারে, কিন্তু মূল লক্ষ্য সেখানে কোনো ধরনের মতবিরোধ তৈরি হচ্ছে কিনা, বিশেষ করে সংস্কার, নির্বাচন, এই নিয়ে বিতর্কটা বহুদিনের। আমি সামান্থা শারমিন আপনার কাছে আসি, প্রশ্নগুলো তো আসলে আপনার জন্য রেখে দেয়াই রয়েছে, নিঃসন্দেহে বলবেন। এখানে একটু আগের আলোচনার জায়গাটা একটু টেনে নিয়ে বলতে চাই। ভাই অনেকগুলো কথা বলেছেন, মামলা এবং বিচারিক প্রক্রিয়া, এগুলো অনেক কিছু নিয়ে ওনার প্রশ্ন আছে, কিন্তু বিএনপিকে আমরা এগুলো নিয়ে কোনো কর্মসূচি পালন করতে দেখছি না, এবং সমস্ত আলোচনা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। এবং
তথাকথিত নির্বাচন কেন্দ্রিক সংস্কারের ব্যাপারে ওনারা আলাপ করছেন যে ওনারা আসলে সন্দেহপ্রবণ, এবং আমার কাছে মনে হচ্ছে ওনারা সংস্কার চান না ব্যাপারটা তা না, তবে 31 দফা মোতাবেক হলেই ওনারা মানে এখানে 31 দফায় যতটুকু আটে ততটুকু সংস্কার হলে এনাফ। আর বাকি কথা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। আমাদের নির্বাচনের পর ক্ষমতায় যেতে পারলে এই ব্যবস্থা নিজেরাই করে নেবে এরকমটা আপনারা মনে করছেন? অনেকটা ওনারা ওই মুডেই কথা বলছেন। আবার আমাদের জায়গা দেখেন, আমরা হচ্ছে সব মানে আমরা নির্বাচন নিয়ে তো কথা বলতেই হবে, কারণ একটা তো মানে আমাদের অবস্থান তো ক্লিয়ার করতে হবে। প্লাস আমাদের অবস্থান যদি ভুল হয় অপর পক্ষ থেকে আমরা সাজেশন নিব, আমাদের অবস্থান আমরা এটা সংশোধন করব। কিন্তু আমরা কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে বারবার বলেছি, আমরা বলেছি বিচার সংস্কার, নতজানু পররাষ্ট্রনীতি এবং এই গণপরিষদ, এগুলো হচ্ছে খুবই আর্জেন্ট আমাদের জন্য অ্যাড্রেস করা ইন এ সেন্স যে আমরা যেভাবে অ্যাড্রেস করছি এটাই লাস্ট কথা না। নানান পক্ষ থেকে এগুলো নিয়ে আলাপ আসুক, কিন্তু আমরা দেখছি না যে এত বড় একটা দল তাদের পক্ষে সম্ভব যে হাজার হাজার লোকের মিছিল করা বিচারের দাবিতে, এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে, দোসরদের বিচারের দাবিতে, 15 বছরের জুলুমের বিচারের দাবিতে। আমরা তো সেরকম কোনো কর্মসূচি দেখতে পাচ্ছি না তাদের কাছ থেকে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি না যে আওয়ামী লীগ নিয়ে তারা কিভাবে ডিল করতে চান সেটার ব্যাপারে ক্লিয়ার কাট তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। ক্লিয়ার কাট আমার কাছে এখন মনে হচ্ছে যে ওনারা যেহেতু দায়িত্বশীল জায়গা থেকে বলছেন, ওনারা মনে হয় আস্থাই আনতে চাচ্ছেন, বা এটাকে আওয়ামী লীগকে দল হিসেবে স্বীকৃতি ওনারা দিতে চাচ্ছেন, আবার যে ওনারা নির্বাচন করবেন, আবার আমাদের মাঝে কোনো বিচার ছাড়া ঘুরে বেড়াবেন, এটা হয়তো ওনারা চাচ্ছেন কিনা। তো এই জায়গাগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কথা বলছি। আমরা মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি তাদের যে অ্যাডভোকেসি সেটা তারা চালু রেখেছে, কিন্তু আমরা এত বড় একটা দল থেকে আমরা এটা দেখতে পাচ্ছি না। তার মানে আমরা আসলে কি ধরে নিব সেটা একটা প্রশ্ন থাকবে। আর আপনি একটা প্রশ্ন করেছিলেন যে জুলাইয়ের ঘোষণাপত্রে 16 বছরের যে জুলুম সেটা উল্লেখ থাকা উচিত কিনা। অবশ্যই উচিত, এবং সেই সাথে আমাদের যে জাতিগত সংগ্রামের হিস্ট্রি, না আমি এখানে একটু যুক্ত করি, সেটা তো এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সেখানে থাকা উচিত বা প্রপোজালও গিয়েছে, থাকতেই পারে, আমরা সেটা পরবর্তীতে ঘোষণা আসলেই বুঝতে পারবো। কিন্তু 31 ডিসেম্বর যে ঘোষণা আসার কথা ছিল এবং সেটার যে খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছে, সেখানে এরকম কিছু নাই বলে তারা আমাদেরকে বলেছেন, গণমাধ্যমকে বলেছেন। সেটা কি তাহলে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেবেছিল কিনা যে তাদের সেই ত্যাগের কথাও থাকা দরকার? আমরা মনে করি নাগরিক কমিটির জায়গা থেকে প্রথমত আমরা আমাদের যে জাতিগত সংগ্রাম, এই ভূখণ্ডের যে সংগ্রাম, এই ভূখণ্ডের সংগ্রামকে আমরা শুধুমাত্র কোনো একটা সালে আমরা ডিফাইন করতে পারি না। তবে 24 একটা ডিফাইনিং মোমেন্ট, যেই মোমেন্টের মধ্য দিয়ে একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন, একটা ওই যে বহুদলীয় গণতন্ত্র না, এখানে বহুমাত্রিক ট্রান্সফরমেশন ঘটেছে এই দেশের তরুণ জনগোষ্ঠীর মধ্যে। এই দেশের তরুণ জনগোষ্ঠী এই ভূখণ্ডের যে ধারাবাহিক লড়াই সংগ্রাম, এবং যেটা 47 থেকে শুরু হয়ে পয়েন্টে পয়েন্টে আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইটা করতে হয়েছে। এবং আমরা জাতীয় নাগরিক কমিটি যখন আত্মপ্রকাশ করে তখন আমরা কেন নাগরিক বলছি এটারও আমরা ব্যাখ্যা দিয়েছিলাম, যে এখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য এখানে আমরা রক্ত দিয়েছি, কিন্তু আমরা কোনোদিন বলতে পারি নাই যে আমরা নাগরিক মর্যাদাটা চাই। এবং এখানে শুধুমাত্র বাংলাদেশের জনগণকে একটা জনগোষ্ঠী, এটা একটা গরিব, একটা উন্নয়নশীল দেশের বা অনুন্নত জনগোষ্ঠী এইভাবে আমাদেরকে দেখা হয়, শুধুমাত্র আমাদের দেশের কিছু অংশে না। এর বহির্বিশ্বে আমাদের পারসেপশন নেই। ভাই তো পারসেপশন নিয়ে কিছু কথা বলেছেন, পারসেপশন এটা, তাহলে এই পারসেপশনটা আমরা চেঞ্জ করার ওই সংগ্রামটার মধ্যে আছি। আমাদের যে ইয়াং পিপল, আমাদের যে ইয়াং জেনারেশন, এইটা তারা গ্র্যাব করতে পেরেছে যে এখানে নাগরিক মর্যাদা নাই। যখন গুলি করে আমরা তখন হতভম্ব হয়ে যাই, যে যখন নিজের দেশের মানুষের উপর যখন এয়ার স্ট্রাইক হয়, এটা আমরা প্যালেস্তাইনে দেখেছি, কিন্তু নিজের দেশের মানুষের উপরে যে এয়ার স্ট্রাইক হতে পারে এই দৃশ্য তো আমাদের সকলের চোখে লেগে আছে, এবং সেটা করেও অস্বীকার করা, তার মানে প্যালেস্তাইনের উপরে ইসরায়েলের যে ধরনের আক্রমণ হয় আমাদের অবস্থা তার চেয়েও করুন, কারণ আমাদের দেশে নিজের দেশের লোকই মারার ক্ষেত্রে এটা কাজে লাগে। তার মানে এখানে নাগরিক মর্যাদার আলাপ আমরা কখনোই ঐতিহাসিকভাবে তুলতে পারিনি। আমাদের এই মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ের বিভিন্ন ধাপ আছে, এখানে 16 বছর তো নাই, আমাদের যত ধারাবাহিক সংগ্রাম আছে কোনো কিছুকে অস্বীকার করার কোনো জো নাই। আমাদের প্রত্যেকটা স্টেপকে একনলেজ করতে হবে। সেই সাথে এই 16 বছরের যেই জুলুম, এই জুলুমের মধ্যে দিয়ে যে আমাদের একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন ঘটেছে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেটাকে একনলেজ না করলে এটা আসলে ঘোষণাপত্রই হয়ে উঠবে না বলে আমরা মনে করি। ঘোষণাপত্র হয়ে উঠবে না বলেই মনে করছেন। এবিএম মোশাররফ হোসেন, সে জায়গায় তো তারা আসলে সব কিছুই রাখতে যাচ্ছে জুলাই এই যে গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র,
তার মাঝখানে, এবং সেখানেও প্রোক্লেমেশন, ডিক্লারেশন এই নিয়েও বিএনপির পক্ষ থেকে বলা ছিল যে এটা প্রোক্লেমেশন বলা যায়ই না, ডিক্লারেশন বলতে হবে। ৭২-এর সংবিধান নিয়ে একটি বড় আলোচনা ছিল, যেটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি চাচ্ছিল ৭২-এর সংবিধান পুরোপুরি বাতিল, কিন্তু এটা নিয়ে অনেক রাজনৈতিক দলই বাতিল চাচ্ছে না। এই জায়গাটায় তাহলে অনেকটা পার্থক্য কেন হলো? এখানে সামান্তা নিশ্চয়ই রাজনৈতিক সচেতন লোক, এখানে সংকটটা তৈরি হয়েছে কোথায়, আপনাকে সেই মূল স্পিরিটটার জায়গায় যেতে হবে। আমরা বলছি কি যে জুলাই অভ্যুত্থান বা বিপ্লব, এটা তো আমরা বলছি সামান্তা, এটা তো আমরা বলি সবাই যে অভ্যুত্থান বা বিপ্লব, কিন্তু আপনি কোন কাঠামোতে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, আপনাকে সেই জায়গাতে যেতে হবে। আপনি কনস্টিটিউশনাল যেই ধারাবাহিকতা সেটা বজায় রেখে আপনি রাষ্ট্রপতির মাধ্যমে আপনি শপথ নিয়েছেন, সেখানে আপনি একদিকে কনস্টিটিউশনের শাসনকে বিশ্বাস করবেন, কনস্টিটিউশনকে ফলো করে আপনি চলবেন, অন্যদিকে আপনি এটাকে বিপ্লব বলবেন। এই যে সেলফ কন্ট্রাডিক্টরি, এটা দিয়ে তো একটা রাষ্ট্র চলতে পারে না। ব্যক্তি আপনার আমার মতামত হতে পারে, কিন্তু রাষ্ট্র তো একটা আলাদা সত্তা, সেটাকে তো আমি স্বীকার। যদি আমরা মনে করি জুলাই অভ্যুত্থান, আমিও বিশ্বাস করি যে এটা একটা বিরাট গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, তাহলে হোয়াই আমরা কেন রাষ্ট্রপতির কাছে গিয়েছি? আমরা তো শহীদ মিনারে দাঁড়িয়ে শপথ নিতে পারতাম, আমরা তো সরকার গঠনের কথা আপনি বলছেন, আমরা পারতাম। আপনি একদিকে সংবিধানকে আপনি স্বীকার করবেন, অন্যদিকে আপনি ৭২-এর সংবিধান মানবেন না, আপনি সেকেন্ড রিপাবলিক করতে চাবেন কেন? এখন আমরা তো রিপাবলিক না, আমরা তো পিপলস রিপাবলিক, রিপাবলিকের চেয়েও তো আমরা স্ট্রং অবস্থায় আছি। হ্যাঁ, সামান্তা কিছু কিছু বক্তব্য বলেছে, আমাদের একটা রাষ্ট্র ব্যবস্থা তো আর ফ্যাসিস্ট লেখা নাই, সেটা যারা শাসক থাকে তাদের কার্যক্রম পরিচালনা, তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে। আপনি হিটলারের দিকে তাকান, হিটলার কি জনগণের ভোটে নির্বাচিত হয়নি? শেখ হাসিনা যেভাবেই বলেন এর কাছে একটা দল করেছে জনগণের নির্বাচন, কিন্তু তার অ্যাক্টিভিটিস তাকে ফ্যাসিস্ট করেছে, জনগণের মাঝে সেটা ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হয়েছে। সুতরাং সামগ্রিক ব্যবস্থাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। হ্যাঁ, আমাদের সংবিধান এখন পর্যন্ত 16 বার সংশোধন হয়েছে। যদি আমার কোথাও সংকট থাকে, কোথাও যদি জনগণের স্বার্থের, যেমন একটা ব্যাপার তো আমরা স্পষ্ট বলি যে আর্টিকেল 7-এ যদি আপনি যান, যে আর্টিকেল 7-এ বলা আছে কি যে রাষ্ট্রের মালিক জনগণ, সেখানে শেখ হাসিনা করেছে একটা পরিবারকে সুরক্ষা দিয়েছে, তার পরিবারকে আপনার মানে কি এটা সম্রাটের মতো, রাজার মতো তৈরি করেছে, তার নিরাপত্তা দিতে হবে, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমরা এই প্রকার, কারণ এখানে একদিকে আপনি বলছেন গণতান্ত্রিক সরকার, অন্যদিকে আপনি একটা, এখানে আমরা বলি এটা রাখা যাবে না। আপনি জনগণের ভোটকে বাদ দিয়ে আপনি একটা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছেন। আমি সামান্ত আরেকটি কথা বলেছি, আমাদের 31 দফা থেকে তো আমরা ওপেন রেখেছি যে আমরা এটা আমাদের প্রস্তাবনা, অন্য এর চেয়ে যদি বেটার আপনি কোনো প্রস্তাবনা দিতে চান আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো, আর আমাদেরটাই যে বাস্তবায়ন হবে তা তো না। আমরা একটা ধারণা দিয়েছি, এই দেখেন আপনি সামান্তারা বলেছে যে আমরা শুধু নির্বাচন চাই, নো, আজকে দেখেন এই সরকার 10টা কমিশন করেছে, প্রতিটি কমিশনের ব্যাপারে আমরা পেপারস তৈরি করে কিন্তু তাদেরকে দিয়েছি যে আমাদের সংস্কারের কি চিন্তাভাবনা, সেটা আপনি জনপ্রশাসন বলেন, আপনার বিচার বিভাগ বলেন, আপনি পুলিশ প্রশাসন বলেন, সব জায়গায় আমরা আমাদের পক্ষ থেকে আমরা সংস্কার প্রস্তাবনা করে আমরা তাদেরকে দিয়েছি। তাহলে আমরা কি এটার প্রতিবন্ধক? নো, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু তারা মনে করছে যে একটা বিরাট সময় দরকার। আপনাকে আজকেই দেখেন, আমি বা সামান্তা বা আপনি, আমরা তো এই দেশের তো নাগরিক, এই রাষ্ট্রের প্রতি তো আমাদের তো লাইবিলিটি আছে, আমাদের রেসপন্সিবিলিটি আছে না। আজকে আপনার 5 মাস হয়ে গেল, আমার বিনিয়োগ বন্ধ, আমার বাইরের কোনো বিনিয়োগ নেই। আজকে আমার ব্যাংকগুলিকে তাড়ালো সংকট, আমি অর্থ সরবরাহ করতে পারছি না, আমার বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না। তাহলে আমার দেশটা যখন স্থবির হয়ে যাবে, আমাদের দায়িত্বটা কি? রাজনৈতিক শক্তি বলেন, আপনি সমাজে দায়িত্ব পালন করতে হবে। সেখানে এই জায়গা থেকে উত্তরণের একটা মাত্র পদ্ধতি হলো গণতান্ত্রিক পদ্ধতি, আমরা দ্রুত ফিরে যাওয়া। আমরা তো সেই কথাটা বলছি, আমরা রাষ্ট্রটাকে একটা বিপদের মধ্যে ফেলতে চাই না। আপনি বলছেন যে রাজনৈতিক সেই অস্থিতিশীলতা, মানে বাইরের দেশের যারা বিনিয়োগকারী তারা ভাববে যে রাজনৈতিক স্থিতিশীলতা আসলে, সেক্ষেত্রে আপনি নির্বাচনকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, যে নির্বাচন না, আমরা বলছি যে একটা জনগণের গভর্নমেন্ট যদি, ম্যান্ডেটাল গভর্নমেন্ট যদি না আসে, আপনার কোনো দেশ বলেন, কোনো বিনিয়োগকারী বা কোনো কিছুই আপনার সাথে কাজ করবে না। আজকে তো আপনি এইটা দীর্ঘদিন কি আপনি অব্যাহত রাখবেন একটা দেশের জন্য? কোনোভাবে এটা সম্ভব। জি, আর একটা ছোট্ট করেই উত্তরটা নিতে চাই, তারপরে আমি আবার আপনার কাছে ফিরবো। সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার যে সংস্কার কাজগুলো এখন করছে, কারণ সংস্কার চলমান প্রক্রিয়া, এটা আমরা মোটামুটি এই 5 মাসে অসংখ্যবার শুনেছি, সেগুলো বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে, তারা নির্বাচিত হয়ে, সেই সব সংস্কারগুলোই তারা আসলে ওই যে আইনে বৈধতা দেয়া, সেই কাজটা করবে কিনা, নাকি তখন আবার যাচাই বাছাই বসে যাবে? আপনি দেখেন, আমরা কিন্তু একটা কথা বলি, আমরা তো মোটামুটি সবাই একটু কিছুটা হলেও তো লেখাপড়া জানি। আপনি দেখেন, যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করলে মিনিমাম 3টা প্রসেস আপনাকে মেনটেন করতে হয়, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম।
আমি তো মনে করি এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার আগামী দিনে রাজনৈতিক দলের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ করে দিতে পারে, কারণ তারা কি কি সংস্কার করবে এটা যদি নির্ধারিত করে তারা যদি স্টার্ট করে, রাজনৈতিক দলগুলো আগামী দিনে কতটুকু এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এটাও কিন্তু একটা পরীক্ষা। চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, কিন্তু সেইটা রাজনৈতিক দল সে চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদেরকে সার্ভাইভ করতে পারে কিনা এটার মূল্যায়ন করবে দেশবাসী, এইটার মূল্যায়ন করবে আমাদের ভোটাররা, এটার নাগরিকেরা। আমরা সেইটা না করে আমরা রাজনৈতিক দলগুলির উপর এটা চাপিয়ে দিতে চাই। জি, তাহলে চ্যালেঞ্জ মোকাবেলার একটা সুযোগ আসলে রাজনৈতিক দলগুলো পেত যদি এইভাবে হতো, কিছু সংস্কার করে ছেড়ে দেয়া। সামান্থা শারমিন, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মাঝে মাঝে সমালোচনার জায়গাগুলো দেখতে হয়, যে পাবলিক যে সমালোচনাগুলো করছে সেই সমালোচনার জায়গাগুলো আসলে নিজে রিভিউ করা, এইগুলো হচ্ছে নিজের দিকে তাকানো, এটা জরুরি। এই দেশের তরুণ জেনারেশন বারবার বলছে যে এখানে সংস্কার শুধু একটা রৈখিকভাবে একটা শুধুমাত্র রাষ্ট্রের জায়গা থেকে দেখতে হবে, রাষ্ট্রের নানান ধরনের স্টেক হোল্ডার আছে, রাষ্ট্রের নানান ধরনের পার্ট আছে, রাজনৈতিক দল এটার একটা বড় পার্ট। রাজনৈতিক দলেরও তো সংস্কার দরকার। এই যে 31 দফার কথা বারবার বলছে, নিঃসন্দেহে এটা একটা বেসিক জায়গা। 31 দফা অভ্যুত্থানের আগেও একই, পরেও একই। 31 দফার কোনো পরিবর্তন হয় নাই। আমরা তো এই তরুণ জেনারেশনে এই অ্যাসপিরেশন আছে অভ্যুত্থানের পরে কিছু পরিবর্তন ঘটবে, কিন্তু একই রকম রয়ে গেছে 31 দফার। সাংবিধানিক সংকট দেখানো, এটা আওয়ামী লীগও দেখাচ্ছিল, এখন বিএনপিও দেখাচ্ছে। আমরা মনে করি এই যে তরুণরা বাংলাদেশকে মুক্ত করেছে না ফ্যাসিস্টের কাছ থেকে, এবং আমরা বিএনপিকেও উদ্ধার করতে চাচ্ছি। কেন উদ্ধার করতে চাচ্ছি? আমরা চাই এরকম একটি ম্যাসিভ দল, জনগণের আকাঙ্ক্ষা নিয়ে তৈরি একটি দল থাকুক এবং জনগণের সাথে মিলে থাকুক, এবং তাদের এই 31 দফা তারা পরিবর্তন হয়তো করবেন, অভ্যুত্থানের স্পিরিট এখানে যাতে আসে, কারণ একই জিনিস তো থাকতে পারে না। অভ্যুত্থানের পরে তো পুরো পট পরিবর্তন ঘটেছে এবং রাজনৈতিক আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটেছে। এখানে ইয়াংদের স্পিরিটটা তারা সামনে নিয়ে আসুক, তরুণদের নেতৃত্ব তারা কিভাবে আনবেন সেই রূপরেখাগুলো 31 দফায় দিক, এবং সেগুলোর মাধ্যমে তারা নিজেদেরকে পরিশীলিত করুক। রাজনৈতিক সংস্কৃতির যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে এরকম। এখন আমি একটু বলি, আমি একটু শেষ করি। এখানে সাংবিধানিক সংকটের জায়গাটা বারবার দেখানো হয়। তো দেখেন, আমাদের প্রথম যে ঘোষণাপত্র, ধরেন স্বাধীন বাংলাদেশের মানুষের প্রথম ঘোষণাপত্র, প্রথম যেই রুলস অ্যান্ড রেগুলেশন আইন, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রে বলা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এবং সেখানে পুরো কিভাবে কেন আমরা এই অবস্থায় এসে উপনীত হয়েছে, কেন মুক্তিযুদ্ধ করতে হচ্ছে, এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি কি করব, সেই জায়গাগুলো পুরো এক্সপ্লেন করা আছে। কিন্তু সেটা সাংবিধানিকভাবে আমরা দেখেছি যে নতুন মূলনীতি দিয়ে গঠিত হয়েছে। এখন যেখানে দেখানো হয় যে সাংবিধানিক সংকটের জায়গাটা এতটাই অপ্রাসঙ্গিক, কারণ এটা খুব ক্লিয়ার যে সংবিধান এবং ঘোষণাপত্রের সাথে, মানে ঘোষণাপত্রের সাথে অসামঞ্জস্যপূর্ণ সংবিধানে যে কোনো আইন সেটা পরিপন্থী হয়ে যাবে, এটার সাথে কোনো সমস্যা নাই, এটাতে কোনো কন্ট্রাডিক্টরি কিছু নাই। পিপলস উইল রিপ্রেজেন্ট এভরিথিং, এবং পিপলস উইল সবচেয়ে আপহোল্ড হবে, এবং পিপলস উইলের জায়গাটাই হচ্ছে ঘোষণাপত্রে, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে এসেছে, এবং আমাদের ঘোষণাপত্রও আসা উচিত। এবং সংবিধানের যেই অংশ এটার সাথে অসামঞ্জস্যপূর্ণ হবে সেটা বাতিল হয়ে যাবে, যেই অংশ সামঞ্জস্যপূর্ণ সেই অনুযায়ী চলবে, এটার সাথে এটা কোনো কন্ট্রাডিকশন বাতিল হবে এমনটা না, সেখানে আসলে সেভাবেই ভাবা হবে। আরেকটা বিষয় কি বলতে চাই, এটা বলতেই হবে, আমাকে এটা বলতেই হবে। শেখ হাসিনা, উনি বলেছেন শেখ হাসিনা যেমনই হোক জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছিল, এক সময় ছিল, সেটা কখন ছিল, মানে কি এটা কি 15 বছরের কথা আমরা ধরছি কিনা ওনাদেরকে আমরা কেন বলছি, এই যে কথাটা আমি ধরিয়ে দিলাম, ওনার কথা কিন্তু ভুল রিড হতে পারে জনগণের কাছে, যে বিএনপিকে মানুষ ভুল বুঝতে পারে, সেটা আমরা চাই না। তাহলে ওনাদেরকেও তো ক্লিয়ার করে বলতে হবে যে কোন কোন নির্বাচনের কথা উনি বলছেন। উনি যখন বলছেন এটা কিন্তু মানুষের কাছে পারসিভ হচ্ছে যে উনি 15 বছরের কথা বলছেন কিনা। ওনারা কিন্তু নিজেরা নির্যাতিত, ওনারা নির্বাচন করতে পারেন না 15 বছর কথাই তো বলি আমরা, 15 বছরে। তাহলে শেখ হাসিনা জনগণের দ্বারা নির্বাচিত। আমাকে আজকে এখানেই শেষ করতে হবে, শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সামান্থা শারমিন আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবিএম মোশাররফ হোসেন আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজনীতিতে অনেক আসলে আদর্শগত পার্থক্য যেহেতু থাকে, সেখানে দ্বিমত তো থাকতেই পারে। সংকট তৈরি হলে কিন্তু আবার আমরা যদি বলি যে জাতীয় যখন সংকট তৈরি হয়, তখন কিন্তু আবার আমরা একীভূত হতেও দেখি, ঐক্যে পৌঁছাতে দেখি। সেই জায়গায় আমাদের অনেক আশা জায়গা নিয়ে তথ্য থাকে। নিঃসন্দেহে আবারও অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আমরা ফিরবো আপনার মতের আয়োজনে। আপনারা চোখ রাখুন চ্যানেল লাইনে পর্দায়।